হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটি ওয়েব ডিজাইনের 25তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত। আজকে আমাদের পিএইচডি টু বুটস্ট্র্যাপের লাস্ট ক্লাস। আমরা গতদিন টেমপ্লেটটা কমপ্লিট করেছি। আপনারা যারা আমাদের আগের 24টা পর্ব দেখেননি তারা কাইন্ডলি আগের পর্বগুলো দেখে নিলে আজকের পর্বটা সহজে বুঝতে পারবেন। আমরা কিন্তু টেমপ্লেটটা কমপ্লিট করেছি খুব সুন্দরভাবে। এখন আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফিনিশিং টাচ দিব। হ্যাঁ, ফিনিশিং টাচ দেওয়ার পরে কিছু খুঁটিনাটি নতুন জিনিস আপনাদেরকে শেখাবো। তারপর আমরা এরপর নতুন আরেকটা টেমপ্লেটে মুভ করবো। ওকে, তো আমরা প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। আগের ফাইলগুলো ক্লোজ করে দিই। এই যে আমাদের টেমপ্লেটটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর প্রফেশনাল টেমপ্লেট করার সময় আপনারা এই জায়গাগুলোতে কিছু সুন্দর সুন্দর ছবি ব্যবহার করবেন। আর ছবিগুলো কোথায় পাবেন? কপিরাইট ফ্রি ছবি ইউজ করবেন, কারণ হচ্ছে না হলে আপনাদের থিমটা কপিরাইটের ক্লেম খেয়ে যাবে। আর কপিরাইট ফ্রি কোথায় পাবেন? pexels.com, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা যে ছবিগুলো পাবেন এগুলো আপনারা ইয়ে করে আপনাদের থিমে ইউজ করতে পারবেন। তবে এগুলো অনেক হাই রেজুলেশন, এগুলো এভাবে সরাসরি ইউজ করলে ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে, লোড হতে সময় বেশি নেবে। এগুলোকে আপনারা কনভার্ট করে নেবেন কিভাবে? আমি এখান থেকে একটা ছবি নিই। প্রথমে এখান থেকে ডিসকভার। ওকে, অনেক ছবি আছে। ধরলাম আমি আমার এই ছবিটা কোথাও ইউজ করবো। এই ছবিটা ফুডের ছবি। ছবিটা আমি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। এখানে ছবিগুলো কিন্তু খুবই ভালো রেজুলেশন। এই ছবিটা সাইজ দেখেন 3 MB। এরকম যদি 5টা ছবি ইউজ করেন আপনার ওয়েবসাইটের সাইজ হবে 15 MB পেজের। তো সেক্ষেত্রে পেজ লোড হতে অনেক বেশি সময় নেবে। তো সেটা যেন না হয় সেটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এটাকে আমরা কিভাবে কনভার্ট করে নেব সেটাও দেখে নিচ্ছি। ওকে, ছবিটা এখানে চলে আসছে। এখন আমি গুগলে সার্চ দিব ইমেজ কম্প্রেস অনলাইন বা ইমেজ কম্প্রেসার অনলাইন। এই যে compress.jpg.com, এরকম অনেক ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে যেটা আসছে প্রথমে এটাতেই আমি দিয়ে দিই। ছবিটা আমার কোথায় আছে? এই যে এই ছবিটা সাইজ কিন্তু 3.5 MB। ঠিক আছে, এটা আমি ইয়ে করলাম। এই যে কম্প্রেস হয়ে যাচ্ছে। এটা খুব অল্প সাইজে নেমে আসবে, কিন্তু কোয়ালিটিটা ভালো থাকবে। আমরা নর্মালি অনেক সময় দেখা যায় যে আমরা কম্প্রেস করি ঠিকই, কিন্তু ছবির কোয়ালিটিটা ভালো থাকে না, ফেটে ফেটে যায়, রেজুলেশন খারাপ হয়ে যায়। এখানে এই ছবিটা এখন বর্তমানে আছে 2 MB। এটাকে আরো ছোট আমরা করতে পারবো। সেটা আমরা কিভাবে করবো? ফটোশপ দিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে ইমেজ সাইজটা একটু দেখি। এই যে এটা আছে 5000 পিক্সেল। আমার 5000 পিক্সেল কিন্তু দরকার নেই, যেহেতু আমার একটা ওয়েবসাইটের উইথ নর্মালি 900-1000 পিক্সেল হয়। সেই জায়গায় ছবির সাইজ যদি 2000 হয় তাও অনেক বেশি। এখান থেকে আমরা ফাইল মেনু থেকে সেভ এস করে করতে পারি, কিন্তু এটা থেকে আরো ভালো হয় আমরা যদি সেভ ফর ওয়েব অপশনটা ইউজ করি। এটা ইউজ করলে আমাদের মোটামুটি ছবি একটা ভালো ইয়েতে চলে আসবে। আচ্ছা, এখানে জেপিইজিতে চলে যায়। নর্মালি মিডিয়াম রাখি। মিডিয়াম রাখার পরে এই ছবিটা যে 5000 পিক্সেল উইথ আছে এটাকে 2000 করে দিই। এখন দেখেন আমার ছবিটা কতটুকু হবে? 366 কেবি। আরো ছোট করে দিতে পারি 1000 পিক্সেল। কোন জায়গায় আমরা ইউজ করবো তার উপর ডিপেন্ড করবে। যদি আমরা এরকম জায়গায় ইউজ করি যে পুরা ওয়েবসাইট ব্যাপী হবে, তাহলে মিনিমাম 2000। কিন্তু এটাই যে দেখেন এখানে ছবিটা বসবে, এটা কত? 400x440। তার মানে আমি যদি 500 করি উইথ, তাহলেও অনেক বেশি। ওকে, এই যে 500 করছি। এখন দেখেন ছবিটা সাইজ কত? 31 কেবি। এখন আমি চাইলে এটাকে হাইও ইউজ করতে পারি, 63 কেবি। এই ছবিটা যদি আমি এখন ইউজ করি আমার সাইটে, সেভ করে নিলাম টেস্ট ফুড। এটা যদি ইউজ করি তাহলে আমার মাত্র 31 কেবি জায়গা নেবে। কোয়ালিটি কিন্তু খারাপ হয়নি খুব একটা। দেখেন আমার এটা মোটামুটি ওয়েবসাইটে দেওয়ার উপযোগী কিন্তু। হ্যাঁ, মোটামুটি লাইট এফেক্ট কালার সবই ঠিক আছে। যা শুধুমাত্র একটা জায়গায় ইয়ে হবে, এই যে আমি এখন কিন্তু অনেকটা জুম করে নিয়ে আসি, তাও কিন্তু খুব একটা খারাপ লাগছে না দেখতে। অনেক বেশি জুম করলে তখন ফেটে যাবে। এটা একটু, তো আমাদের তো ওয়েবসাইটের ছবি কেউ জুম করে দেখার খুব একটা সুযোগ নেই। ওকে, তো এই জিনিসটা আমরা মেনটেন করব। আর এখন আমরা যেটা দেখব রেসপন্সিভ ফিচারটা। রেসপন্সিভ দেখার জন্য আমি ফায়ারফক্স ওপেন করি। এই পেজটা এখান থেকে লাঞ্চ উইথ ফায়ারফক্স, লঞ্চ ইন ফায়ারফক্সে দিলাম। আচ্ছা, আপনার ওকে, আমরা ফায়ারফক্সের রেসপন্সিভ কিভাবে চেক করবো? Ctrl+Shift+M দিয়ে। ওকে, Ctrl+Shift+M দেওয়ার পরে এখানে দেখেন রেসপন্সিভে এখানে অনেকগুলো ডিভাইস সাইজ আছে আমরা দেখতে পাচ্ছি। দেখি আর একটু
এই যে বিভিন্ন ছোট সাইজ। আচ্ছা এই যে, হ্যাঁ, তো আমরা একটু গুগলে সার্চ দিই রেসপন্সিভ ডিভাইস সাইজেস। ওকে, সার্চ করলাম, দেখি কি বলা হয়। অনেকগুলো মানে কমন সাইজ ডিভাইসের সাইজ দেওয়া আছে। হ্যাঁ, এই যে এটা কবে সেটাও আমরা দেখবো। 18ই মে 2020-এর পোস্ট, তার মানে এখানে মোটামুটি লেটেস্ট সাইজগুলো পাওয়া যাবে বলে আমরা আশা করতে পারি। এটা যদি 2012 সালের পোস্ট হয় তাহলে আবার আমরা লেটেস্ট সাইজগুলো নাও পেতে পারি। হ্যাঁ, তো আমরা এখান থেকে 1920x1080 এই সাইজটা এখানে চেক করি। 1920x1080 এখানে এসে আমরা চেক করি আমাদের সাইজ কি মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, সবকিছু ওকে আছে। এরপর এর থেকে ছোট সাইজ কোনটা আছে, 1440x900। ওকে, দেখি আমরা 1440x900। আচ্ছা, এই সাইজে আসি। আমাদের মেনু ঠিক আছে, হেডার ঠিক আছে। এই যে এই জায়গাটাতে এসে আমাদের কি হয়ে যাচ্ছে, যখন আমরা 1920 ছিল তখন আমাদের আচ্ছা একটু দেখি তো এই জায়গাটাতে, এখানে কিন্তু ঠিক আছে ডিফল্ট ভাবে। আমরা যদি এখানে রেসপন্সিভ ছাড়া চেক করি, আমার ফায়ারফক্সে এসে কি হয়ে যাচ্ছে, এটা একটু গোলমাল হয়ে যাচ্ছে, তাই না? কেন গোলমাল হচ্ছে এটা আমরা একটু চেক করি। ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে এটার টেক্সট আছে। সবই ঠিক আছে। আচ্ছা, বাটনের মধ্যে দেখি কি আছে। লেফটটা যদি আর একটু কমায় দিই, আচ্ছা ভালো কথা। এটা লেফটটা যদি আমরা কমায় দিই তাহলে ফায়ারফক্সে ঠিক আসতেছে, তাই না? 168 পিক্সেল দিয়ে আমরা একটু দেখবো, এটা চেক করব। এটা আছে কোথায়, স্টেলসিয়াস আছে 67 নাম্বার লাইনে। আমরা স্টেলসিয়াস চলে যাই, 67 নাম্বার লাইন। এই যে, হ্যাঁ, এখানে আছে লেফট কত, 182। এটাকে আমি মুছবো না, না মুছে এটাকে ডিসেবল করে রাখতেছি। তার আগে একটা কপি করে নিই। আচ্ছা, ওকে, এখন যেটা আসতেছে 100, আমরা কত দেখছিলাম, 167 দিলে ঠিকভাবে আসে, তাই না? 167। ওকে, 167 দিয়ে সেভ করলাম। এখন আমরা প্রথমে ফায়ারফক্সে চেক করি। হ্যাঁ, ফায়ারফক্স এখন ঠিক আছে। এবার আমরা ক্রোমে দেখি। ক্রোমে কি হয়ে গেছে, অনেকটুকু ভিতরে চলে গেছে, তাই না? আচ্ছা, এটা আমরা একটু দেখবো। সেটা হচ্ছে এটা কোথায় আছে, লেফটে না, এটা পজিশন অ্যাবসুলেট। ওকে, আমরা এবার একটু গুগলে সার্চ করি পজিশন অ্যাবসুলেট লেফট ক্রস ব্রাউজার কম্পিটেবিলিটি। ওকে, এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা এখন শিখছি। সেটা হচ্ছে ক্রস ব্রাউজার কম্পিটেবিলিটি, অর্থাৎ একই জিনিসটা বিভিন্ন ব্রাউজারে সাপোর্ট করা। ওকে, আচ্ছা, এখানে দেখি আমরা একটু ক্রস ব্রাউজার কম্পিটেবিলিটি কিভাবে কাজ করছে পজিশন লেফটের উপর। এই যে পজিশন অ্যাবসলিউট উইথ, আচ্ছা, ভালো কোনো সলিউশন দেয়নি। এই যে অ্যাবসলিউট পজিশনিং ইন ডিফারেন্ট ব্রাউজার, এটা একটু দেখি। এই যে দেখেন, এই যে এভাবে মজ আর হচ্ছে এই যে এমএস, ঠিক আছে। এখন আমার এখানে কোন জিনিসটা আসলে আমাদের মিসিং করছে এটা একটু ভালোভাবে বুঝতে হবে। এখানে আমরা একটু সাইজটা একটু ভালোভাবে মিলে এখানে দেখতেছি আমরা উইথটা কিন্তু এখানে একটু বড় দেখা যাচ্ছে ক্রোমে, আর হচ্ছে ফায়ারফক্স একটু ছোট দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা আপাতত এটাকে চেঞ্জ না করি। হ্যাঁ, এটা যেটা আমরা নিয়ে আসছিলাম এটাকে চেঞ্জ না করি, আর এই এটাকে এনাবল রাখি, রেখে আমরা উইথটা কেন কম পাচ্ছে ফায়ারফক্সে এটা একটু আমরা সলভ করি। ওকে, আচ্ছা, এখন এই ক্রোমে ঠিক আছে। ওকে, গুড। ফায়ারফক্সে বাইরে চলে যাচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে এই যে বক্সটার ইনপুটের উইথটা পাচ্ছে না ফায়ারফক্সে, তাই না? আচ্ছা, এখানে আমরা একটু দেখি ইনপুট টাইপ টেক্সট, এই যেটা। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা উইথ যদি দেই 200 পিক্সেল। আচ্ছা,
এখানে হচ্ছে আমরা তো কোনো ফিক্স সাইজ দেই নাই, তাই না? এই ইনপুট টাইপ টেক্সটার কোনো ফিক্স সাইজ যখন দেই নাই তখন সে কি করছে, তার মতো করে একটা সাইজ নিয়ে নিছে। এখন ক্রোমে ডিফল্ট ভাবে ইনপুট বক্সের সাইজ একটু বেশি রাখছে, আর ফায়ারফক্সে ডিফল্ট ভাবে একটু কম রাখছে। আমি যখন ফিক্সড একটা সাইজ দিয়ে দিব তখন কিভাবে আসবে একটু দেখি। উইথ 171 পিক্সেল কাকে দেবো, ইনপুট টাইপ টেক্সটকে, তাই না? এই যে ওকে, উইথটা ফিক্সড করে দিলাম। এবার দেখি কিভাবে আসে। এখানে ফায়ারফক্স ক্রোমে ঠিক আছে, ফায়ারফক্স এখন ঠিক আছে। তাহলে আমরা কি জিনিসটা সলভ করতে পেরেছি? হ্যাঁ, পেরেছি। সেম আর কোনো প্রবলেম ফায়ারফক্সে কি আমাদের আছে কিনা আমরা ভালোভাবে খেয়াল করব, যদি থাকে সেটাও আমরা একইভাবে সলভ করব। আচ্ছা, এখন আমরা আবার মোবাইল ভিউতে চলে যাই। যাওয়ার পরে আমরা এখন যেটা, এই যে 1440x900 এই সাইজে চলে যাই। আচ্ছা, 1440 এই সাইজে গিয়ে দেখি আমাদের স্ক্রিনে কি কোনো সমস্যা হচ্ছে কিনা। না, আপাতত এখানে কোথাও কোনো সমস্যা নেই। গুড। আচ্ছা, এরপর আরেকটু ছোট সাইজ যেটা আছে 1280x800, এটাতে চলে যাই। 1280x800। ওকে, এখানে আমরা একটু চেক দিই কোনো সমস্যা আছে কিনা। না, কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। গুড, আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছি। এরপর একটু ছোট সাইজ যেটা আছে এটা হচ্ছে 375x667 মোবাইলে চলে গেছে। 375x667, হাইটটা আমরা ফিক্স না দিলেও চলবে। আচ্ছা, দিয়ে দিই। ওকে, এই যে এই জায়গায় এসে দেখেন আমাদের গোলমালটা হয়ে যাচ্ছে। কেন গোলমাল হচ্ছে? এই যে সার্চ বক্সটা এখানে চলে আসছে, তারপর হচ্ছে এই এখানে। তো এটার জন্য আমরা প্রথমে যে কাজটা করতে হবে, আমার এই মেনুটা বাদ দিয়ে একটা মোবাইল মেনু নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা বুটস্ট্র্যাপের মোবাইল মেনুটা ইউজ করি প্রথমে। বুটস্ট্র্যাপ মোবাইল মেনু লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে এই যে বুটস্ট্র্যাপের যে মেনু আছে এই মেনুর একটা ফরম্যাট আমরা একদম শুরুতে নিয়ে যাব। ওকে, নিয়ে গেলাম, কপি করলাম। কপি করে আমাদের এই যে এই ফাইলটাতে একদম শুরুতে হেডার টপের যেখানে আমাদের প্রথমে আছে তারও উপরে, এটা কত 9 কলাম না? আচ্ছা, এর উপরে আরেকটা রো নিয়ে আমরা 12 কলামে। কল 12। ওকে, আমরা একটু দেখি এটার জন্য কি আমাদের কোনো স্পেস নিয়ে নিচ্ছি কিনা প্রথমে। না, কোনো স্পেস নিয়ে নেই। ঠিক আছে, গুড, খুব সুন্দর। ওকে, এবার এটার নাম আমরা দিলাম মোবাইল মেনু। ওকে, মোবাইল মেনু নামে একটা ডিভ নিলাম, তার ভিতরে বুটস্ট্র্যাপের এই ফরম্যাটটা নিয়ে আসলাম। আচ্ছা, এটা কিন্তু ফন্টসাম থেকে ইউজ করছে বুটস্ট্র্যাপ। হ্যাঁ, ফন্টসাম থেকে ইউজ করছে, যে ফন্টসামের সিডিএন থেকে একটা লিঙ্ক নিয়ে আসছে। এই লিঙ্কটা তো আমার এই জায়গায় দরকার নেই, এটাকে আমি আমার উপরে যেখানে আমি সিএসএস গুলো কানেক্ট করছি। আচ্ছা, আমাদের তো ফন্টসাম কানেক্ট করাই আছে, তাই না? আপাতত আমরা এটাকে ডিসেবল করে দিই। যদি প্রয়োজন হয় 4.7 ভার্সন যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা এটাকে আবার এনাবল করবো, যদি কোনো কারণে ভার্সন কনফ্লিক্ট করে। হ্যাঁ, সেভ করলাম, রিফ্রেশ দিলাম। আচ্ছা, কি হয়ে গেছে, আমার উপরের অংশগুলোকে উল্টাপাল্টা করে ফেলছে, তাই না? আচ্ছা, এখানে কি আছে, তাহলে আমরা এই জায়গাটা পুরোটাই বাদ দিয়ে দিই। তাহলে একটু দেখি। হ্যাঁ, আবার সব ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই যে এই হেডার টপেরও উপরে আরেকটা দিই নিই, মোবাইল মেনু। আচ্ছা, এটা যেহেতু ফুল উইথ, এখানে আমি কন্টেইনার বা কোনো কিছু না নিয়ে একটু দেখি কেমন লাগে। এই মেনুটাই দিচ্ছি। ওকে, মোবাইল কন্টেইনার। আচ্ছা, এটা নিয়ে দেখি। সেভ করলাম, এবার দেখি রিফ্রেশ দিয়ে আসছে।
আচ্ছা, এটার জন্য আমাদের কি লাগবে আমরা একটু দেখি। যেখানে নিচে একটা স্ক্রিপ্ট লাগবে, ঠিক আছে, এটা একটু দেখি, স্ক্রিপ্টটা দিয়ে দেখি। নিচে বডি শেষ হওয়ার আগে আমরা এই স্ক্রিপ্টটা বসিয়ে দিই। একদম নিচে সেভ করলাম। আচ্ছা, রিফ্রেশ দিয়েছে, আসতেছে না। ওকে, আর কি কি লাগবে আমরা একটু ভিউ পেজ সোর্সে দেখি আমার মেনুতে কি আসছে। হ্যাঁ, মেনুতে এই জায়গায় আসছে ভিউ। আচ্ছা, এবার এটাকে ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এই যে মোবাইল মেনু। আচ্ছা, এখানে কিছু কোড আছে, এই কোডগুলো আমরা একটু দিয়ে দেখি। ওকে, এখানে আমরা সিএসএস এর মধ্যে আলাদা একটা জায়গা তৈরি করি এটার জন্য। হ্যাঁ, এখানে একটা আমরা ইয়ে দিয়ে দেখি, এখানে একটা কমেন্ট দিয়ে রাখি, মোবাইল মেনু স্টার্ট। ওকে, আর এখানে দিয়ে রাখবো মোবাইল মেনু এন্ড। আর এর মাঝখানে আমরা ওই মোবাইলের কোডটা দেবো, তাহলে কোনো সময় যদি আমার দরকার হয় এই মেনুটা বাদ দেওয়ার, তাহলে আমি এই কমান্ডটা দেখে মাঝখান থেকে বাদ দিয়ে নিতে পারবো। ওকে, সেভ করলাম। আচ্ছা, এই যে এখন আমার কিন্তু মেনুটা চলে আসছে, তাই না? ওকে, মেনুটা চলে আসছে। এখন আমরা এখান থেকে এটাকে আমাদের সুবিধা মতো সাজায় নেব। হ্যাঁ, কোডে চলে যাই। এই যে এই ভার্টিক্যাল ন্যাপবার এই অপশনটা মনে হয় আমাদের দরকার না, এটাকে ডিসেবল করে রেখে দিই। ডিসেবল করে রাখলাম, এবার রিফ্রেশ দিই। আচ্ছা, এখন আমাদের এই জায়গাটা যে এত বড় একটা জায়গা দখল করে আছে, এটা কে ধরে আছে? মোবাইল কন্টেইনার হাইট ধরে আছে 500 পিক্সেল, তাই না? এটাকে আমরা আপাতত অফ করে দিই। এটা আমার 500 পিক্সেল হাইট আমার রাখার দরকার নেই। এই যে মোবাইল কন্টেইনার হাইট 500 পিক্সেল, এটাকে ডিসেবল করে রাখি। ওকে, এটা এখন স্ক্রিনে কি হয়ে আছে, একটু ছোট হয়ে আছে। আমরা একটু দেখি এটার উইথটা কি ফিক্সড করা। হ্যাঁ, এটার ম্যাক্স উইথ 480 পিক্সেল দেওয়া আছে, কিন্তু আমরা এটা কত রেজুলেশন ইউজ করতেছি একটু দেখি। 375, তাহলে সমস্যা নেই, এটা 480 থাকলেও কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এখানে দেওয়া আছে লোগো লোড করার জন্য। গুড, আমি এখানে লোগো আগে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা বাদ দিই, সবুজ কালারটা তো আমার থিমের সাথে যায় না, তাই না? আমি আমার এই রেড কালারটা ইউজ করি। এই যে এখানে যে রেড কালারটা ইউজ করছিলাম আমরা, যে হেডার টপে এই কালারটা ইউজ করি সবুজটার জায়গায়, ঠিক আছে? এই কালারটা কোথায় আছে? এই যে এখানে মনে হয়। আচ্ছা, একটু দেখে নিই তাও কালারটা কোথায় আছে। এই যে এখানে অ্যাক্টিভ ক্লাসের মধ্যে যেটা আছে এটাই। এই যে এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিই, আমাদের রেড কালারটা দিই। ওকে, একদম মিশে গেছে। লোগো যেখানে লেখা আছে এখানে চাইলে আমরা কি করতে পারি, আমাদের সাইটের নামটাও দিতে পারি, কিন্তু আমাদের যেহেতু সাইটের নাম নিচে আসেই, সেহেতু আমরা আপাতত এটাকে ডিসেবল করে রেখে দিই। ওকে, এখন আসেন এই যে এখানে এই যে মেনুর যে জায়গাটা, এখানে নিউজ কন্ট্যাক্ট, এই মেনু তো আমার দরকার না, আমার দরকার হচ্ছে আমার মেনুটা, তাই না? এই যে এটা, কিন্তু এটা তো করা আছে শুধু লিঙ্ক দিয়ে, তাই না? আচ্ছা, আমি আগে আমারটা বসিয়ে দেখি, ইউএলএলআই বসিয়ে দেখি, যদি কাজ করে তো করলো, না করলে আমাকে এভাবে লিঙ্ক দিয়ে সাজাতে হবে। আচ্ছা, বসিয়ে দেখছি, রিফ্রেশ করলাম।
না, কাজ করে না। আচ্ছা, তাহলে আমি ইউএলটা মুছে ফেলি, এখানে ইউএলটা মুছে ফেলি। ওকে, এলআই, এলআই গুলো মুছে ফেলতেছি, মুছে ফেলে জাস্ট সিম্পলি লিঙ্ক। ওকে, সেভ করলাম। এটা খুব একটা প্রফেশনাল হচ্ছে না। ও সরি, আমি তো এখানে ইমেজের মেনুতে গিয়ে আসছি, যেমন এই মেনুটা আসবে। ঠিক আছে, এই মেনুটা আমাদের এখান থেকে কপি করলাম, কপি করে এই যে মাই লিঙ্কসের ভিতরে পেস্ট করে দিলাম। এখানে এলআইটা দরকার নেই, সবগুলো এলআই আমরা এখান থেকে মুছে দিই। তো আমাদের মোবাইল মেনুটা আমাদের ইউএলএলআই দিয়েই করতে হবে। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপের ন্যাব মেনুটা এখন শিখতেছি, এই জন্য আমরা আমাদের সুবিধার জন্য আমরা চাইলে স্লিপ ন্যাব ইউজ করতে পারি বা অন্য যে কোনো নেভিগেশন মেনু ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা একটু দেখি। লিঙ্কটা যেভাবে ছিল আমাদের ঠিক সেভাবেই আছে, তাই না? এটা আবার একটু এটা দিয়ে দেখি। আচ্ছা, কিছু একটা মিসিং হচ্ছে। পুরো মোবাইল কন্টেনারটা আবার নিয়ে আসি, তার আগে এটা একটু রেখে দিই, একটা কপি, একটা কপি আমাদের এখানে রেখে দিলাম। আচ্ছা, এরপরে এই পুরো মোবাইল কন্টেনারটা মুছে ফেলি, মুছে ফেলে আবার এখান থেকে নিয়ে আসি। পুরো মোবাইল কন্টেনার নিয়ে আসলাম। এবার দেখি নিচে কি জাভাস্ক্রিপ্ট কোড ঠিক আছে। ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, হ্যাঁ, এই যে উপরে চলে আসছে। ওকে, তো যেটা আমরা করব সেটা হচ্ছে আবার সেম ভাবে এই নিচের অংশটা মুছে ফেলবো, এটা আমাদের দরকার নেই, মুছে দিলাম। ওকে, এখন যেটা করবো এই যে লোগোর অংশটা ডিসেবল করে দিব। আচ্ছা, ওকে, এবার আমরা এই যে যেই মেনুটা আমরা নিয়ে আসছিলাম এটা ইউজ করবো ওদের মেনুর পরিবর্তে। ওকে, সেভ করলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা, এটা ইউজ করলেই কেন চলে যাচ্ছে, ওদেরটা রাখলাম, রিফ্রেশ করলাম। আচ্ছা, আমরা আপাতত এই মেনুতে ইউজ করাই অফ করে দিই। ঠিক আছে, তো বুটস্ট্র্যাপের আর কি মেনু আছে আমরা একটু দেখি।
আর চাইলে আমরা আমাদের স্লিক মেনুটা ইউজ করতে পারি। আমরা আগে আগে যেটাতে ইউজ করেছিলাম আমরা 17তম ক্লাসে আমরা স্লিক ম্যাপটা দেখেছিলাম। ওকে, তো এই স্লিক মেনুটা আমরা ইউজ করি। স্লিক ম্যাপ মিন সিএসএস, স্লিক ম্যাপ মিন জেএস। ওকে, আচ্ছা, তো আমাদের ডিরেক্টরিতে চলে গেলাম, স্লিক ম্যাপটা আমরা জেএস ফোল্ডারে নিয়ে আসলাম, স্লিক ম্যাপ মিন সিএসএসটা নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এখানে আমরা তাহলে সিএসএসটা কানেক্ট করি। স্লিক ম্যাপ আর নিচে জেএসটা কানেক্ট করি, এটা বাদ, যেহেতু আমরা এটা ইউজ করতেছি না। আচ্ছা, যে কোয়েরি স্লিক ম্যাপ মিন জেএস, ঠিক আছে। তো এবার আমরা রিফ্রেশ করি। আচ্ছা, রিফ্রেশ করার পরে আমরা এই যে এখানে আমাদের আরেকটা ইয়ে ছিল, রিকোয়ারমেন্ট ছিল, যদি ডেমোতে চলে যাই, ইন্ডেক্স স্টাইল। ওকে, এখানে একটা রিকোয়ারমেন্ট ছিল, এই যে এখানে ইয়াটা মডার্নাইজার মিন ডট জেএস, এটা কানেক্ট করতে হতো। এটা কিন্তু আমাদের উপরে কানেক্ট করতে হবে, এটা নিচে কানেক্ট করলে কাজ হবে না। ওকে, উপরে যেখানে সিএসএস ফাইলটা কানেক্ট করছি, এটা যখন আমরা অপটিমাইজেশনের কাজ করব তখন অপটিমাইজারকে এটা উপরে দিয়ে দিতে হবে, নাহলে এরর চলে আসবে। ওকে, এখন আমি শুধুমাত্র আমার যে মেনুটাকে আমি মোবাইল মেনুতে কনভার্ট করব, ওই মেনুটার ইউএল এ একটা আইডি দিয়ে দেব, মেনু। ওকে, আর হচ্ছে আমাদের এই যে ইন্ডেক্স ফাইলের নিচে এখানেও ছোট্ট একটা কোড আছে স্লিক নেবার জন্য, এগুলো তো আমরা আগে দেখেছি। হ্যাঁ, এই কোডটা নিচে দিয়ে দিচ্ছি, সেট করলাম। এবার আমি রিফ্রেশ দিই। দিলাম। আচ্ছা, আমাদের ফাইলগুলো পাচ্ছে কিনা আমরা একটু চেক করে দেখি। ভিউ টেস্ট সোর্স স্লিক ম্যাপ মিন সিএসএস পাচ্ছে, আর হচ্ছে নিচে যে কোয়েরি স্লিক ম্যাপ মিন জেএস, হ্যাঁ, এটা পাচ্ছে না। এটা কেন পাচ্ছে না? আমাদের যে কোয়েরি, আচ্ছা, যে সাথে একটা এ বসে গেছে, এই যে সেট করলাম। এবার রিফ্রেশ দিই, এবার ভিউ টেস্ট সোর্স দেখি এখন পাচ্ছে কিনা। না, এখনো পাচ্ছে না। জেএস ফোল্ডার, আমাদের ফোল্ডারে চলে যাই। সরি, এটা হচ্ছে যে কোয়েরি স্লিক ম্যাপ মিনটা নেই নাই, আমরা যে কোয়েরি স্লিক ম্যাপ জেএসটা নিয়েছি। ওকে, আমরা ডিস্টে চলে যাই এখান থেকে, আর যে কোয়েরি স্লিক ম্যাপ মিনটা নিয়ে নিতে হবে। ওকে, এবার একটা রিফ্রেশ দিই, এই যে আমাদের ড্রপডাউন মেনু কিন্তু চলে আসছে। ওকে, কিন্তু কথা হচ্ছে মেনুটা কীভাবে আসতেছে, খোলা আসছে, আবার ক্লিক করলে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না এটা আমরা বুঝতে পারবো। এই যে আমরা যে কোয়েরির ভার্সনটা এখানে ইউজ করছি, এটা হচ্ছে 3.5.1, আর ওরা যেটা ইউজ করছে যে কোয়েরি, এটা কত ইউজ করছে। আচ্ছা, আমরা ওদের যে কোয়েরিটা নিয়ে নিই। আচ্ছা, ওরা যে যে কোয়েরিটা অনলাইন থেকে সরাসরি কানেক্ট করছে, ওই যে কোয়েরিটা আমি নিয়ে নিই গুগল এপিআই থেকে। আপাতত আমার যে কোয়েরিটা একটু ডিসেবল রাখি। আমার কাছে মনে হচ্ছে যে কোয়েরি ভার্সন কনফ্লিক্ট করেছে। ওকে, ওদের যে কোয়েরিটা নিয়ে নিলাম, এখন রিফ্রেশ দিই, এই যে এখন সুন্দরভাবে আসছে। ঠিক আছে, তো এখন যেটা করতে হবে, এটাকে চাইলে আমি কাস্টমাইজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা এদের মতো সেট করতে পারি, এটা দেখালাম না, এটা আপনারা করে নিতে পারবেন। এখন আমার যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে মোবাইল ভিউতে এটা হাইড রাখা, আর হচ্ছে ডেস্কটপ ভিউতে এটা শো রাখা। ঠিক আছে, তো আমরা কি এখানে আমাদের রেসপন্সিভ সিএসএস ফাইলটা তৈরি করছি আমাদের আজকের প্রজেক্টে? করিনি কিন্তু। সিএসএস, আচ্ছা, এখানে আমরা আরেকটা নতুন ফাইল তৈরি করি, যেটা হচ্ছে নাম হবে রেসপন্সিভ সিএসএস, যে লেস ফ্রেমওয়ার্ক দিয়ে। ওকে,
এটা আমরা ওপেন করি আর ইয়ার ফরম্যাটটা নিয়ে আসি, লেস ফ্রেমওয়ার্ক থেকে ডিফল্ট লেআউট থেকে লাস্ট পর্যন্ত কপি করলাম, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি করব, এই যে মাঝখানের এগুলো মুছে ফেলবো। ডিফল্ট লেআউটে তো তেমন কিছু মোছার দরকার নেই, আর এখানে আমাদেরকে এই যে ইয়েটা লিখে দিতে হবে, ক্লাসটা রেখে দিতে হবে। ওকে, সেভ করলাম। এখন যেটা করতে হবে আমাকে, এই যে ওদের স্টাইল সিএসএস এ দেখেন ডিফল্ট ভাবে স্লিকনেট মেনু দেওয়া আছে, ডিসপ্লে নাম। আমাদেরও ডিফল্ট লেআউটে কি করতে হবে, স্লিকনেট মেনুটা ডিসপ্লে নাম করে দিতে হবে। এখন কি হবে, আমাদের মেনুটা হাওয়া হয়ে যাবে। আমরা কি রেসপন্সিভ সিএসএস ফাইলটা তো কানেক্ট করি নাই আমার হোম পেজে, স্টাইল সিএসএস এর নিচে কানেক্ট করতে হবে, যেহেতু এটা স্টাইল থেকেও বেশি পাওয়ার পাবে। ওকে, সেভ করলাম, দিলাম। এখন আমার ডেস্কটপ ভিউতে কি হয়ে গেছে, ইয়েটা হাইড হয়ে গেছে, স্লিকনেট মেনুটা। আর এই স্লিকনেট মেনুটা শো করবে কোথায়, ছোট স্ক্রিনে, যে মোবাইল লেআউটে স্লিকনেট মেনুটা শো করবে, আর ওয়াইড মোবাইল লেআউট, এগুলো আমি আগে বিস্তারিত ব্যাখ্যা করেছি, এখন আর গেলাম না। এখন আমি ছোট স্ক্রিনে গেলে দেখেন আমার মেনুটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। দেখেন ছোট স্ক্রিনে আমার এই মেনুটা, এই যে উপরে স্লিক মেনুটা শো করছে, এই মেনুটা হাইড হয়ে যাচ্ছে, কিন্তু মেনুর জায়গাটা কিন্তু হাইড হচ্ছে না। তাহলে আমার এই স্লিক ন্যাবের সাথে আর আমার সম্পর্ক নাই, স্লিক ন্যাব ক্লোজ। আচ্ছা, এখানে আমার রেসপন্সিভ সিএসএসটাতে কাজ করতে হবে, আর হচ্ছে আমার মূল ফাইলে আপাতত আমার স্লিক ন্যাবের সাথে সম্পর্ক শেষ। কিন্তু যেটা করতে হবে, এই যে এই মেনুর যে জায়গাটা আছে না, এই যে মেনু এরিয়াটা, মেইন মেনু, এই মেইন মেনুটা, মেইন মেনু ছাড়া আমার এই এরিয়াতে আর কে কে আছে, এটা তো আছে, লোগোর জায়গাটা তো লাগবে মাস্ট। মেনুর যে জায়গাটা আছে এই মেইন মেনু, মেইন মেনুটাকে আমার মোবাইল ভিউতে হাইড করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই মোবাইল ভিউতে এসে বললাম যে মেইন মেনু ডিসপ্লে নাম, সেম জিনিসটা আবার ওয়াইড মোবাইলেও করে দিতে হবে। ওকে, এই দুইটা জায়গা আমার যাতে করে মেনুর এই জায়গাটা, কালো জায়গাটাও না ধরে রাখে। ঠিক আছে, রিফ্রেশ করলাম, এই যে কিন্তু চলে গেছে। আচ্ছা, এখন আসেন মোবাইল ভিউতে যে সার্চ বক্সটা কি ঝামেলা করতেছে না, এটা একটু দেখে নিই আমরা সার্চ বক্সটাতে কি সমস্যা। আচ্ছা, মেনুর ভিতরে মোবাইল মেনু, যে হেডার টপ যে আছে, হেডার টপের হাইটটা কিন্তু ফিক্সড করা 50 পিক্সেল, তাই না? আমি এটাকে যদি একটু বাড়ায় দিই তাহলে কি হয়, ধরলাম 175 পিক্সেল, এটা আমি মোবাইল মেনুতে দিয়ে দিলাম। হেডার টপের হাইটটা দিয়ে দিলাম 175 পিক্সেল, এই দুই জায়গায় হেডার টপ। এগুলো কিন্তু পুরোপুরি একটা ক্রিয়েটিভ বিষয়, আপনার কাছে যেভাবে সুন্দর লাগবে, আমার কাছে যেভাবে সুন্দর লাগতেছে, এবং শর্টকাট আপনারা যতটুকু পারেন ততটুকুর মধ্যে যত সহজ হয়ে আছে আমি সেগুলো দেখাচ্ছি। বাস্তবতা কিন্তু এতটা সহজ সব ক্ষেত্রে নাও হইতে পারে। হ্যাঁ, ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবে দিতে হবে। তাহলে আমার মোবাইল মেনুতে সেটা কি হয়ে যাচ্ছে, 150 পিক্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, 175 পিক্সেল, আর ছোট ইয়াতে ঠিক আছে। এখন আমার এই সাইজটা কত ছিল, সাইজটা ছিল হচ্ছে 375, তাই না? 375 সাইজের স্ক্রিনে। ওকে, গুড। এখন এই যে লেখাগুলো আমার যদি আমি একটু সামান্য ছোট করে দিই এই ভিউতে কেমন হয়, এই যে মেনু যেটা আছে, এটাতে একটা পেডিং আছে ডানে। আচ্ছা, এটা এখন আগে কিন্তু আমরা ফন্ট সাইজ দিই না, এখন যদি একটা ফন্ট সাইজ দিয়ে দিই কেমন হয়, ফন্ট সাইজ 10 পিক্সেল, এই যে 12 পিক্সেল দিলাম ফন্ট সাইজ। ঠিক আছে,
তাহলে এটা কোথায়, হেডার মেনু ULLIA। ওকে, একে আমরা বলে দিলাম কি ফন্ট সাইজ 12 পিক্সেল, ফন্ট সাইজ 12 পিক্সেল। ওকে, সেম জিনিসটাই আমি আবার কপি করে কি করলাম, ছোট লেআউটে দিয়ে দিলাম, বড় লেআউটে। ওকে, এখন আমরা একটু দেখি কেমন লাগে। তাহলে কি হয়ে গেল, এই সাইজটাতে ফিক্সড হয়ে গেল। আর যদি এই সাইজে ফিক্স না করতে পারি তখন দুই সাইডের পেডিং গুলো আর একটু কমায় দিলেই হবে। আচ্ছা, এখন আমার আর কিন্তু হাইটটা কিন্তু 175 দরকার হচ্ছে না, হাইটটা আমার এখন আর 175 দরকার হচ্ছে না, আমরা কমায় দিই, যতটুকু দরকার ততটুকু ইউজ করি। 110ই যথেষ্ট। ঠিক আছে, তাহলে আমি হাইটটা আবার 110 করে দিই, বেশি রেখে তো লাভ নেই, আমার স্ক্রিনে একটা বড় জায়গা তো সেই দখল করে রাখতেছে। ওকে, সেট করলাম, এবার রিফ্রেশ দিই। ওকে, গুড। আচ্ছা, এখানে দেখেন এই যে এখানে যেই একটা ইয়ে আছে, হেডার মেনু, আর এই যে হেডার টপটা হয়তো হলো একটু কম দিলে কেমন লাগে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা আর একটু দেখি, এই যে এই জায়গাটা আছে না, এটা তো মার্জিন, এই যে উপরে নিচে হচ্ছে 11 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, উপরে নিচেটা 0 পিক্সেল করে দিলে কেমন হয়? তবে 0 পিক্সেল করে দিলে কি হবে, আবার ওই যে বাটনটা আছে, বাটনটার লেফটটা একটু, টপটা একটু কমায় দিতে হবে। ঠিক আছে, এটাই করবো আমরা। এই যে ইনপুট টাইপ টেক্সট আছে না, এই যে ইনপুট টাইপ টেক্সট, এটার পেডিংটা হবে উপরে নিচে 0 পিক্সেল আর ডানে বামে 20 পিক্সেল। ওকে, উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, এগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। অনেক সময় দেখা গেছে যে আপনি ছোট একটা জিনিস ভুল করলে আমাদের মূল লেআউটে সেটা এফেক্ট করবে। আচ্ছা, আর এটার আমরা কি করছিলাম, এই যে টপটা ছিল ইনপুট টাইপ বাটনটা, যে সার্চ বক্স বাটন, এর টপ ছিল বেশি 17 পিক্সেল বা এরকম, আমরা সেটাকে করে দিব 3 পিক্সেল। আমরা আপাতত এই দুইটা মোবাইল, বড় মোবাইল ছোট মোবাইল, দুই মোবাইলের লেআউট সেম করতেছি, পরে যদি প্রয়োজন হয় ছোট মোবাইলে এসে আবার একটু চেঞ্জ করে নেব। ঠিক আছে, তাহলে আমি এটা আবার ছোট বড় মোবাইলেও দিয়ে দিই। অধিকাংশ ক্ষেত্রে এক মোবাইলে চেঞ্জ করলে আরেক মোবাইল অটোমেটিক ফিট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন টপটা কাজ করছে ঠিকই, কিন্তু পেডিংটা কেন কাজ করে নাই? এই যে ইনপুট টাইপ তারপরে কি করতেছে, ও সরি, এটা তো পেডিং, এটা মার্জিন হবে, মার্জিন। ওকে, সেট করলাম, এখন রিফ্রেশ দিই, এই যে সেট হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি আমার জিনিসটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে আমার মোবাইল ভিউ থেকে এ কিন্তু অনেক জায়গা নিচ্ছে, পিসির জন্য উপরে নিচে এইটুকু গ্যাপ ঠিক ছিল, কিন্তু মোবাইলে তো আর এত গ্যাপের দরকার নেই, পেডিং আমি উপরে নিচে 0 করে দিই। ঠিক আছে, সে ডিফল্ট ভাবে বুট স্টেপে যেটুকু পেডিং পাচ্ছে সেটাই যথেষ্ট। সেট করলাম, এবার রিফ্রেশ দিই, এই যে হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে এই লোক, এই যে ইউএল, এ কিন্তু অনেক জায়গা দখল করছে, তাই না? একটু দেখি, এই যে সোশ্যাল আইকনস, লাইন হাইট 125 পিক্সেল, দরকার আছে? লাইন হাইট 0 দেখি। ওকে, লাইন হাইট 0 করে দিলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আমি কি করব, সোশ্যাল আইকনসের লাইন হাইট 0 করে দিব, লাইন হাইট 0, 0 করে দিই। তাহলে 0 পিক্সেল করে দিলে আবার একদম
জায়গা দখলটাই ছেড়ে দিবে, 0 করে দিছি যাতে করে যা ছিল তা মুছে যায়, ফ্লাশ হয়ে যায়। আচ্ছা, মোটামুটি আমার কিন্তু সবকিছু সেট হয়ে গেছে। দেখেন এখন দেন মোবাইল ভিউতে যদি আমার এই লেখাগুলো মাঝখানে থাকতো ভালো লাগতো না? এই লোগোর ভিতরে এরকম মাঝখানে থাকলে ভালো লাগতো না জিনিসটা? ভালো লাগতো। তাহলে আমি এই লোগোটাকে বলে দিই টেক্সট অ্যালাইন এন্টার। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মিসিং করছি, সেটা হচ্ছে এই যে হেডারে যেই লোগোটা আছে এটা কিন্তু লিঙ্ক হওয়ার কথা। আমরা প্রথম দিকে করার সময় এটা এই ধরনের ভিতরে শুধু লেখাটা দিয়ে দিছি, তাই না? এটা কিন্তু লিঙ্ক হওয়ার কথা। ওকে, এটা একটু লিঙ্ক দিয়ে দিই, লিঙ্ক দিয়ে দিলে দেখি কি অবস্থা হয়। দেখেন এই যে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে না? এখন এটাকে আমরা ওই যে H1 এর উপর যে কাজটা করছিলাম লোগোর ভিতরে সেটা H1 এর উপর এ তে নিয়ে যেতে হবে। লোগো H1 এর উপর, মার্জিন বটম এগুলো H1 এর ভিতরে এ তে নিয়ে যেতে হবে। এ, ওকে, সরি, এ স্পেস ওভারের ভিতরে গিয়ে আমরা বলে দিতে হবে কালার। আমি মাউস পয়েন্টার রাখলে আচ্ছা, কালার হবে 000। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, অর্থাৎ মাউস পয়েন্টার রাখলে নিচে যেন আন্ডারলাইন না আসে। ওকে, আর তাছাড়া এমনিতে এর কালারটাও সেম ভাবে, ওভার ছাড়া এর কালারটাও সেম ভাবে কালো থাকবে, এটা সেট করে দিই। ওকে, রিফ্রেশ করছি, এই যে এখন ঠিক আছে। এখন এখানে কিন্তু লিঙ্ক আছে। ওকে, আমাদের দেখেন মোবাইল ভিউতে কিন্তু জিনিসটা সেট হয়ে গেছে, তাই না? আচ্ছা, গুড। এরপরে আসেন এই যে এই অংশটা, এটা ডেস্কটপের জন্য এই ফন্ট সাইজটা ঠিক ছিল, কিন্তু মোবাইলের জন্য অনেক বেশি, তাই না? এটা 95 দরকার নেই, 45 মোবাইলের জন্য অনেক সাইজ। তাহলে হিরো H2 এটাকে আমরা কি করব, মোবাইলের জন্য 45 সাইজ করে দিব। সাইজ 45 পিক্সেল। ডেস্কটপে কিন্তু বড়ই শো করবে, মোবাইলে সেটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এইগুলো যত বেশি আমরা খুঁটিনাটি করতে পারবো তত আমাদের মানে জিনিসটা পিক্সেল পারফেক্ট হবে। ওকে, এরপর দেখেন এখানে যেটুকু আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলে। আচ্ছা, একদম নিচে গিয়া এই যে লেখাটা 2 লাইনে চলে যাচ্ছে না, এটা একটু বাজে লাগতেছে, তাই না? এটা আমরা একটু ছোট করে দিব। ওকে, কপিরাইট। আর এটার এই যে লাইন হাইট এখন আর এত দরকার নেই, 50 পিক্সেল দরকার নেই, 20 পিক্সেল যথেষ্ট, আমরা 30। ওকে, তাহলে আমরা এই যে কপিরাইট টেক্সটের এটা কপিরাইট টেক্সট, এটা লাইন হাইট দিব কত পিক্সেল, 25 পিক্সেল, আর ফন্ট সাইজ দিব 13 পিক্সেল। ঠিক আছে, লাইন হাইট 25 পিক্সেল, ফন্ট সাইজ 13 পিক্সেল। ওকে, সেভ করলাম আর রিফ্রেশ দিলাম। আচ্ছা, ওকে, আমাদের মোটামুটি বড় মোবাইলের সাইজে সবকিছু সেটিং হয়ে গেছে। এগুলো যদি সেটিং না হতো সেটা আমরা করে নিতে পারতাম। ওকে, এখন আমরা দেখি আমাদের আরেকটা ডিভাইস সাইজ কত আছে, আরো ছোট, যেটা 360 ইন্টু 640। 360 দিয়ে দেখি কেমন লাগে। 360 360 দেখি সব ঠিক আছে কিনা। এই যে 360 এসে আবার এটা কি হয়ে যাচ্ছে, আর 2 লাইনে চলে আসতেছে না, নিচের বাকি সব ঠিক আছে, শুধু আমাদের এই যে মেনুটা 2 লাইনে চলে আসতেছে। এটা আমরা আমাদের এখানে কত সাইজ থেকে ছোট করা হয়েছে, 480 থেকে এটা হচ্ছে 700, এটা ঠিক আছে। আর ছোট যেটা আছে এটা কত, 320 থেকে করা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমার এখানে ফন্ট সাইজটা আমি 320-এ যাতে আমার পারফেক্ট থাকে সেটা আমাকে দেখতে হবে। 320-এ যাই, 320-এ গিয়ে বাকি সব কিছু ঠিক আছে কিনা দেখি।
হ্যাঁ, বাকি এভরিথিং ওকে আছে। ফুটারটা এখানে 2 লাইনে চলে যাচ্ছে, এত ছোট মোবাইল এসে 2 লাইনে গেলেও আর সমস্যা নেই, তাও যদি চাই আমরা তো ঠিক করতেই পারবো। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্ট একদম ছোট মোবাইলের লেআউটে এসে আমরা এই যে পেডিংটা একটু কমায় দেবো। এই যে পেডিং ডানে বামে 15 পিক্সেল আছে না, এটাকে একটু কমায় দেবো। এই একদম ছোট মোবাইলের লেআউটে এসে পেডিংটা 8 পিক্সেল করে দেবো, 0 পিক্সেল স্পেস 8 পিক্সেল। ওকে, পেডিং 0 পিক্সেল স্পেস 8 পিক্সেল। এখন আমরা একদম বড় স্ক্রিন থেকে চেক করা শুরু করে দিই। এই যে বড় স্ক্রিন দেখি আমরা কোথাও কি ভেঙে গেছে, না ভাঙে নেই, ঠিক আছে গুড। আর একটু ছোট স্ক্রিনে আসি, না ঠিক আছে, আরো ছোট, ভাঙে নেই কিন্তু পারফেক্ট আছে, আরো ছোট কিন্তু ভাঙে নেই, সুন্দর, আরো ছোট। এই সাইজের আর মোবাইল হয় না আসলে, এই জন্য এই সাইজ আমাদের, কারো যদি মন চায় যে পুরাতন আমলে ফিচার ফোনগুলো নিয়েও কাজ করবেন, তাহলে এই সাইজে এসেও চাইলে আর একটা লেআউট তৈরি করে কাজ করতে পারেন, ঠিক আছে। যদি আমার মনে হয় দরকার নেই, এখন বরঞ্চ আমরা আরো বড়, যেটা রেটিনা মিডিয়া কোয়েরি, সেটা আমরা আরো করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমাদের এবার এই ক্রোম ব্রাউজার দিয়ে চেক করি। ক্রোম ব্রাউজারে তো এই ফিচারটা নাই, আমরা এখান থেকে ব্রাউজারটাকে ছোট করে করি। ওকে, একটু ছোট, ঠিক আছে, পারফেক্ট। আর একটু ছোট, এই যে ক্রোম ব্রাউজার এখানে কিছু একটা গোলমাল করলেও সমস্যা নেই, কারণ ওই সাইজের আসলে ডিভাইস হয় না, এই সাইজের ডিভাইস এই সাইজের হয়, আর এইখানে এসে আবার ঠিক হয়ে যাবে। তো আশা করি ওই জায়গাটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তো মোটামুটি ক্রোম ব্রাউজারও আমাদের পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। এরকম একটা টেমপ্লেট আমরা যদি পিক্সেল পারফেক্ট করে করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক বেটার হবে। তো পিএইচডি টু বুটস্ট্র্যাপের বেসিক লেভেলের থিমটা আমরা আজকে কমপ্লিট করলাম। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সাবমেনু, সুপার সাবমেনু এগুলো নিয়ে কাজ করব, আর তারপরে আমরা ফাইনালি লাস্ট আর একটা পিএইচডি টু বুটস্ট্র্যাপ দেখে শেষ করব। তবে এটা যেরকম ভেঙে ভেঙে আমি ছোট ছোট করে দেখিয়েছি, পরেরটা আবার একটু দ্রুত দেখাবো। হ্যাঁ, কারণ তখন আপনারা অলরেডি অনেকটুকু শিখে ফেলছেন। তো এই পুরো কাজটা যদি আপনারা নিজেরা একবার না করেন দেখে দেখে, তাহলে আপনারা কিন্তু পরের ক্লাসগুলো বুঝবেন না। তো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।